আমার আসলে কোনো কাজ নাই, সো আমি ভাবলাম যে একটা ও লেভেল কেমব্রিজের ও লেভেল কোয়েশ্চেন পেপার সলভ করি। অ্যান্ড আমি যখন আমার স্টুডেন্টদের পড়াই তখন দেখি ওরা এইসব কোয়েশ্চেন পেপার সলভ করতে ভয় পায়, স্পেশালি এইরকম মানে টেক্সট পড়ে যেটা অ্যান্সার করতে হয় কোয়েশ্চেন্সগুলো। তো আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম ভয় পাইতাম, সো অ্যান্ড ইউটিউবে গিয়ে আসলে খুঁজতাম যে এরকম থরো এক্সপ্লেনেশন সহ কীভাবে সলভ করতে হয় এই ধরনের কোনো টিউটোরিয়াল পাই কি না, অ্যান্ড পাইলেও সেটা থাকতো হচ্ছে হিন্দিতে। অ্যান্ড আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট আন্ডারস্ট্যান্ডিং হিন্দি, এখনও অতটা বুঝি না, বাট যাই হোক। সো ভাবলাম আমি নিজেই একটা বানাই, অ্যান্ড সো হিয়ার গোজ নাথিং, বানাই একটা ভিডিও। আচ্ছা, so this paper is paper 2 দিয়ে শুরু করতেছি, and this is variant 23 October November 2022. তো সেকশন এটা সলভ করবো এই ভিডিওতে। এটা হচ্ছে কম্পালসারি কোয়েশ্চেন। আচ্ছা, সো যখন এরকম একটা প্যাসেজ বা সোর্স দেওয়া থাকবে, সোর্স ম্যাটেরিয়াল, ফার্স্ট জিনিসটা যেটা করবো আমরা, দ্যাট ইজ উই আর গোয়িং টু রিড দিস ফার্স্ট 3 কোয়েশ্চেন্স, যেটার মার্কস খুবই কম থাকে, 1-2 মার্কসের। ওকে, ফার্স্ট 3টা কোয়েশ্চেন পড়বো, পড়ে হচ্ছে উই উইল স্টার্ট রিডিং দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার বের করার চেষ্টা করবো, ঠিক আছে? সো লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে ক্যালকুলেট দ্য প্রাইস elasticity of supply of Ecuador's oil. সো PES বের করতে বলছে। এখন আমরা যেটা খুঁজবো দ্যাট ইজ যে আগে PES এর ফর্মুলাটা লিখি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি supplied divided by percentage change in price, right? সো আমাদের এই দুইটা ফিগার টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। লেটস ডু দ্যাট। আচ্ছা, আর সেকেন্ড কোয়েশ্চেনটা একটু কুইকলি দেখে নিই। আইডেন্টিফাই 2 key resource allocation questions. State why sunshine has no opportunity cost. ওকে, সো আমরা পড়তে পড়তে এই 3টার অ্যান্সার বের করার চেষ্টা করব। চেঞ্জেস ইন ইকুয়েডরস ইকোনমি, সো এখানে ফ্যাক্ট ফাইলে পপুলেশন, নাম্বার অফ ব্লাবলা, এই যে আমরা এখানে ইনফরমেশনটা পাইলাম নাম্বার এ কোয়েশ্চেনের। সো চেঞ্জ ইন প্রাইসটা দেওয়া আছে, চেঞ্জ ইন সাপ্লাইও দেওয়া আছে। এখানে আলাদা করে পার্সেন্টেজ চেঞ্জ বের করার কিছু নেই, বিকজ এটা অলরেডি পার্সেন্টেজ সাইনে দেওয়া আছে। সো উপরে সাপ্লাই, নিচে প্রাইস বসবে, রাইট? দুইটাই পার্সেন্টেজ, উপরে নিচে। ও কি ব্যাপার, আরে রেসপন্ড করতেছে না কেন পেন? ওয়াও, দিস ইজ উইয়ার্ড। আচ্ছা, সো এটার অ্যান্সার কত আসে? 0.16। সো এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে যে এখানে যদি কেউ ভুল করে এটাকে অ্যান্সার লিখে 16% হিসাবে, সেটা কিন্তু পুরোপুরি ভুল হবে, রাইট? সো এটা করা যাবে না। ওকে, এটা গেল কোয়েশ্চেন নাম্বার এ। তারপর হচ্ছে আইডেন্টিফাই 2 key resource allocation questions. সো আমরা জানি 3টা কোয়েশ্চেন কি আছে, what to produce, how to produce, for whom to produce, right? সো এখানে টেক্সটটা পড়ে দেখি যে কোনটা এখানে বলছে। আচ্ছা, oil makes up 1/3 of Ecuador's exports. So এটা একটা important information. Ecuador has, however, decided to produce less oil and more of other goods and services. This decision has affected how products are made in Ecuador. For example, luxury textile production such as luxury scarves and jumpers uses fewer capital goods than oil production.
tourism relies on natural resources including sunshine and beaches. So ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা এখানে পেয়ে গেছি, এটা হচ্ছে বি। ওকে, যে what to produce, right? What to produce. So শুধু এইটুক লিখে দিলে হবে না, we have to give some contextual reference, ঠিক আছে? মানে কি বলে, এই প্যাসেজ থেকে রেফারেন্স দিতে হবে বেসিক্যালি। সো এখানে হচ্ছে কি বলছে, প্রডিউস more of goods and services and produce less oil, right? So এই কথাটাই আমরা লিখব যে produce more goods and services and less oil, ঠিক আছে? বা গুডস অ্যান্ড সার্ভিসটাকে আরও স্পেসিফিক্যালি লেখা যায় টেক্সটাইল গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড লেস অয়েল। যেহেতু দুইটা কোয়েশ্চেন বলছে, সো আরেকটাও লিখতে হবে। সো আরেকটা কোয়েশ্চেন যেটা আমরা টেক্সট থেকে দেখেছি, যে হাউ টু প্রডিউসের ইনফরমেশনটা কিন্তু এখানে দেওয়া আছে, যে প্রডিউস ইট উইথ ইউজিং ফিউয়ার ক্যাপিটাল গুডস, রাইট? সো হাউ টু প্রডিউসে আমরা লিখব যে by using fewer capital goods, right? Yeah. Okay, so নাম্বার বিতে আমরা যেটা দেখলাম, যে এখানে কিন্তু জাস্ট হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস এরকম মুখস্থবিদ্যা হিসাবে লিখে দিলে কিন্তু চলবে না। এটা লিখার পর আমাদের এই টেক্সট থেকে বা এই প্যাসেজটা থেকে একটা রেফারেন্স দিতে হবে, যেটা আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ে আমরা রেফারেন্সটা পেয়েছি। ওকে, সো লেটস মুভ টু কোয়েশ্চেন নাম্বার সি, which is state why sunshine has no opportunity cost. So opportunity cost তো আমরা জানি যে কি, right? It's next best alternative foregone, right? So sunshine, এখানে কি বলছে, tourism relies on natural resources including sunshine and beaches, right? So এই সানশাইনটা আর বিচের কারণে কিন্তু মানে এই দুইটা জিনিসের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে কিন্তু টুরিস্টরা আসে, রাইট? বা এইটাই হচ্ছে ট্যুরিজমের মেইন রিসোর্সেস। বাট এটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স, এটা আনলিমিটেড ইন সাপ্লাই সানশাইনটা, অ্যান্ড ইফ ইউ ইউজ আপ সানশাইন ইটস নট কি বলে, nothing is being sacrificed here, right? So সানশাইন ইউজ করলে এমন না যে অন্য কিছুর জন্য সানশাইন কমে যাইতেছে, রাইট? যে ট্যুরিজম বা টুরিস্ট এলাকায় যদি সানশাইন ইউজ করে ফেলি, ইটস নট লাইক যে সানশাইন অন্য জায়গায় কমে যাচ্ছে। সো ইট ডাজ নট nothing is being basically sacrificed to use it, right? And এটার কোনো সাবস্টিটিউট, আচ্ছা যাই হোক, হ্যাঁ আনলিমিটেড সাপ্লাই এরকম রিজনিং দিলেই হবে। আচ্ছা এটা নিচে যাই, নিচে যেতে পারছি না কেন, হ্যাঁ ঠিক আছে, রাইট। সো সানশাইন ইউজ করলে এমন না যে অন্য কিছুর জন্য সানশাইন কমে যাবে, অ্যান্ড আনলিমিটেড ইন সাপ্লাই, ইট ইজ আ ফ্রি গুড, এটাও আমরা বলতে পারি। সো বলছে স্টেট ওয়াই, 2 মার্কস যেহেতু আমরা দুইটা রিজন লিখতে পারি, যে দুইটা রিজন, nothing is being, nothing needs to be sacrificed to use sunshine. তারপরে it is a free good.
ওকে ওকে এটাও লিখতে পারি যে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। ওকে, সো দিজ আর দ্য রিজনস যেটার কোনো অপরচুনিটি কস্ট নাই। ওকে, আবার এটাও বলা যায় যে ইট ডাজ নট টেক রিসোর্সেস টু প্রডিউস ইট। ওকে, আচ্ছা, সো লেটস মুভ টু কোয়েশ্চেন নাম্বার ডি। Explain two reasons why Ecuador experienced a recession between 2014 and 2016. So recession তো আমরা জানি যে negative economic growth for long period of time, right? আচ্ছা, সো এটার দুইটা রিজন বের করতে বলছে যে এই সময়ের কেন ইকুয়েডরে রিসেশন চলতেছিল। সো আমরা এখন পরের প্যারাগ্রাফ থেকে কন্টিনিউ করব পড়া। One reason Ecuador's government has encouraged less reliance on oil is the large changes that often occur in the oil market. Between 2014 and 2016, demand for Ecuador's exports fell, which caused a significant reduction in export revenue. This reduction, combined with a decrease in government spending, caused the country's output to decline. Right, so আমরা এখানে খেয়াল করতেছি দুইটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। ফার্স্টলি বলছে যে ইকুয়েডরের জন্য মানে ইকুয়েডরের এক্সপোর্টসের অনেক লার্জ একটা পোর্শন হচ্ছে অয়েল এক্সপোর্টস ছিল। তো যখন 2014 অ্যান্ড 2016 সময়টাতে অয়েল মার্কেটে এটার কি বলে মানে ডিমান্ড ফর ইকুয়েডরস এক্সপোর্ট যখন ফল করে তখন একটা লার্জ প্রপোর্শন অফ রেভিনিউ উইচ ইজ আর্ন ফ্রম এক্সপোর্টিং অয়েল সেটা কিন্তু কমে গেছিল, রাইট? সো অনেক বাজেভাবে এক্সপোর্ট রেভিনিউটা অ্যাফেক্টেড হয় বিকজ এক্সপোর্ট রেভিনিউয়ের অনেক লার্জ একটা প্রপোর্শন ইজ টেকেন আপ বাই অয়েল, রাইট? সো এই কথাটাই লিখতে হবে আমাদের। অ্যান্ড আরেকটা রিজন হচ্ছে ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। সো আমরা জানি যে এডির অ্যাগ্রিগেট ডিম্যান্ডের ইম্পর্টেন্ট আর একটা পেজ নাই, কেমনে নিয়ে যাচ্ছে না কেন? How do I take more page? Oh, I just had to swipe harder or scroll harder. আচ্ছা ঠিক আছে, যাই হোক। Okay, I just bought this tablet 2 days back, so অনেক কিছুই জানি না। Anywho, right, so question number D. No, এখানে লিখলে আবার দেখা যাবে না। Question number D, right? আচ্ছা, so first reasonটা হচ্ছে fall in demand for exports. Okay, fall in demand for exports. সো এটা হচ্ছে হেডিং হিসাবে আমাদের ফার্স্টে লিখব, যে আইডেন্টিফাই করার জন্য আমাদের 1 মার্ক দিবে, ঠিক আছে? ওটা এক্সপ্লেন করার জন্য আরেক মার্ক।
তারপর আরেকটা হেডিং দিয়ে আরেকটা পয়েন্ট আইডেন্টিফাই করার জন্য আরেকটা মার্ক অ্যান্ড এক্সপ্লেন করার জন্য আরেকটা মার্ক, সো ইন টোটাল 4 মার্কস। ওকে, সো রাইট, সো আমরা ফার্স্টে বলবো যে লোয়ার এক্সপোর্ট রেভিনিউ তোমার, না এখানে কাহিনী কি ছিল জানো, রাইট, ফার্স্ট হচ্ছে এক্সপোর্টের ডিমান্ড ফল করে, সো এক্সপোর্ট রেভিনিউ কি হবে, ফল করবে, রাইট। তারপর এইটা হচ্ছে এখানে যে কাহিনীটা বলবো যে এক্সপোর্ট রেভিনিউ ফল করবে, AD is made up of C plus I plus G plus X minus M, right? So export revenue, net exports, এক্সটা ফল করলে তাহলে এডিও ফল করবে, রাইট। এডি ফল করলে কি হবে, জিডিপি ফল করবে। ওকে, আচ্ছা, তারপরের পয়েন্টটা হচ্ছে ডিক্রিজ ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। সো গভর্নমেন্ট স্পেন্ডিং কমাই দিলে কি হবে, মানুষজন চাকরি বাকরি পাবে না, রাইট। সো এখানে কি লিখবো যে এমপ্লয়মেন্ট ফল করবে, যার জন্য লোয়ার আউটপুট হবে, মানে মানুষজন যদি চাকরি বাকরি না থাকে তাহলে ওরা প্রোডাকশন কি করবে, রাইট। তারপরে চাকরি বাকরি না করলে প্রোডাকশন কম হবে, ইনকাম কম থাকবে, স্পেন্ডিং কম হবে, রাইট। সো লোয়ার ইনকাম, স্পেন্ডিং ফল করবে, which will lead to ডিম্যান্ড ফল করবে, মানে বেসিক্যালি এডি ফল করবে, তারপরে লোয়ার জিডিপি। ওকে, সরি এত ভালো করে এক্সপ্লেন করতে পারি নাই। ওকে, সো এই দুইটা হচ্ছে কথা যে ফল ইন ডিম্যান্ড ফর এক্সপোর্টস। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মেনশন করলে ভালো, যে এক্সপোর্ট রেভিনিউয়ের 1/3 ইউজ টু কাম ফ্রম অয়েল এক্সপোর্টস। তো যখন অয়েলের ডিম্যান্ডটাই ফল করে তখন এক্সপোর্ট রেভিনিউ ধূপ করে ফল করে, যেটা অনেক সিগনিফিকেন্টলি জিডিপিকে এফেক্ট করে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাই। Analyze how building more roads can increase a country's economic growth rate. আচ্ছা, সো একটা দেশে রাস্তাঘাট যদি বিল্ড করে আরও বেশি বেশি, তাহলে সেইটা ইকোনমিক গ্রোথ রেট কেমনে ইনক্রিজ করে। এটার কোয়েশ্চেনটা হচ্ছে 4 মার্কসের, এখানে অ্যানালাইজ করতে বলছে। সো যেই কোয়েশ্চেনে অ্যানালাইজ করতে হবে সেই কোয়েশ্চেনে আমরা ফার্স্টে বলবো যে হ্যাঁ, দিজ আর দ্য রিজনস যে কারণে ইকোনমিক গ্রোথ বাড়বে, রোডস বিল্ড হওয়ার কারণে। অ্যান্ড তারপরে ইভ্যালুয়েশনের পার্টে বলবো যে রোড বিল্ড হইলে এই কারণে আবার ইকোনমিক গ্রোথ নাও ইনক্রিজ করতে পারে। সো দিস ইজ দ্য স্টাইল for answering this question. Acha, so এখন we are done with this paragraph. We're gonna move to this one now. Between 2016 and 2019, there was some improvement in Ecuador's economy. Incomes and household spending increased and more cars were purchased. Okay. আচ্ছা, এখানে কি কোনো কোয়েশ্চেন মিসিং গেছে মাঝখান থেকে? ও না, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো ইনকামস অ্যান্ড হাউসহোল্ড স্পেন্ডিং ইনক্রিজ অ্যান্ড মোর কার্স ওয়ার পারচেজ। তারপরে জিডিপি পার হেড অ্যান্ড কার ওনারশিপের একটা রিলেশনশিপ শো করে একটা টেবিল দেওয়া আছে। সো এটা আপাতত দরকার নেই। Ecuador's government borrowed from China to spend on
building more roads. The construction of these roads increased employment and was expected to influence transport cost in the long run. Okay, তো এখানে বলছে যে ইকুয়েডরের গভর্নমেন্ট হচ্ছে রাস্তাঘাট বিল্ড করার জন্য চায়নার থেকে টাকা লোন নেয়, বড় করে, অ্যান্ড এই রাস্তাঘাটে কনস্ট্রাকশন করার কারণে এমপ্লয়মেন্ট বাড়ে, বিকজ রাস্তাঘাট বানানোর জন্য ওয়ার্কার্স লাগবে। অ্যান্ড এই রাস্তাঘাটগুলো লং রানে গিয়ে ট্রান্সপোর্ট কস্টের উপরও একটা এফেক্ট ফেলে, রাইট? সো এখন আমরা যেটা দেখব যে পরের প্যারাগ্রাফটাও দেখি। Between 2016 and 2019, Ecuador's textile industry benefited from the improvement in the road network. Despite strong competition from foreign textile farms, Ecuador's textile farms increased the scale of আচ্ছা পরে হচ্ছে রাস্তাঘাটের কথা আর লেখা নাই। ওকে, সো আমাদের কোয়েশ্চেনটা ছিল যে রাস্তাঘাট আরও বিল্ড করলে কীভাবে সেটা ইকোনমিক গ্রোথ করবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল নর্মালি চিন্তা করি যে রাস্তাঘাট বিল্ড করলে সেখানে রাস্তাঘাটের জন্য ওয়ার্কার্স লাগবে, সো এখানে একটা ডিরেক্ট এমপ্লয়মেন্ট হচ্ছে, রাইট? এমপ্লয়মেন্ট হলে তাদের ইনকাম বাড়বে, ইনকাম বাড়লে তাদের স্পেন্ডিং বাড়বে, অ্যান্ড স্পেন্ডিং বাড়লে দে আর গোয়িং টু কনজিউম মোর, ডিম্যান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিসেস বাড়বে, অ্যাগ্রিগেট ডিম্যান্ড বাড়বে, অ্যান্ড উই নো যে কনজাম্পশন is an important component of AD, right? So এটা বাড়লে জিডিপি বাড়বে, রাইট? সো এইখান থেকে একটা পয়েন্ট আমরা পাইলাম। তারপরে হচ্ছে রাস্তাঘাট আরও এক্সটেন্সিভ হওয়ার কারণে হচ্ছে তোমার অনেক ইজিলি ট্রান্সপোর্ট করা যাবে জিনিসপাতি এন্ড মানুষজন ট্রান্সপোর্ট করতে, মানে কী বলে, ট্রাভেল করতে পারবে। সো এখানে ট্রাভেল টাইমও কমে যাবে অ্যান্ড ট্রাভেল কস্টটাও কমে আসবে আগের থেকে। যেমন ফর এক্সাম্পল যে দুইটা গ্রামের মাঝে যদি নদী থাকে বা সাগর থাকে, রাইট? সেখানে যদি কি বলে লঞ্চে করে পারাপার করতে হয়, তো ইট টেকস আ লট অফ টাইম, ইট ইজ কস্টলিয়ার অ্যাজ ওয়েল, রাইট? বাট একটা ব্রিজ হয়ে গেলে হচ্ছে অনেক ফাস্ট মুভমেন্ট করা যায়, রাইট? অ্যান্ড কস্টও কমে যায়। সো জিনিসটা ওইরকমভাবে চিন্তা করতে হবে, রাইট? সো ট্রাভেল কস্ট এগুলো কমলে কি হবে, কস্টিং কমলে কি হয়, জিনিসপাতির মুভমেন্ট বাড়বে, রাইট? আচ্ছা, সো it will be easier to transport goods, তারপরে বেটার ইনফ্রাস্ট্রাকচার থাকবে, মানুষজন মানে লেবার্সরা এক এলাকা থেকে আরেক এলাকায় অনেক কুইকলি মুভ করতে, মানে দে ক্যান গো ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ভেরি কুইকলি, স্পেসিফিক্যালি ফর ওয়ার্ক পারপাসেস আর কি। তারপর তো এতে লেবার মোবিলিটি মানে ইনক্রিজ করবে, তারপর দে ক্যান গিভ মোর আওয়ার্স টু ওয়ার্ক, রাইট? তারপর এখানে কিন্তু হেলথের ব্যাপারটাও বলা যায় যে মানুষজন মানে there will be less congestion and ট্রাফিক জ্যামে বসে থাকলে মানুষ অনেক টায়ার্ড হয়ে যায়, রাইট? সো প্রোডাক্টিভিটি ফল করে। সো এইখানে যেহেতু অনেক ফাস্ট মুভ করতে পারবে, less energy will be wasted on the road, so they can be more active at work, more productive হবে, efficient workforce হবে, আউটপুট রাইজ করবে, রাইট? এই হচ্ছে কথা। তারপরে লোয়ার ট্রান্সপোর্ট কস্ট থেকে হচ্ছে তোমার যেমন মালামাল এক এলাকা থেকে আরেক এলাকায় নিতে কস্টটা কমবে, টাইমটা কমবে, সো কস্ট অফ প্রোডাকশনটা কমতেছে, অ্যান্ড দিস উইল এনকারেজ ফার্মস টু ইনক্রিজ দেয়ার আউটপুট, রাইট? অ্যান্ড ভালো রাস্তাঘাট থাকলে বিদেশি ফার্মসগুলোও কিন্তু ইন্টারেস্টেড হয় টু সেট আপ, আবার ফরেন ইনভেস্টমেন্ট করতেও ইন্টারেস্টেড থাকে, রাইট? অ্যান্ড কস্ট অফ প্রোডাকশনও কিন্তু কমে, যেটা কমলে তোমার কি হয়, কি জানি পয়েন্ট বলবো, হ্যাঁ কস্ট, ও মাই গড ইট স্লিপড মাই মাইন্ড অ্যাগেন।
ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, কস্ট অফ প্রোডাকশনটা কমবে অ্যান্ড প্রফিট মার্জিনও হাই হবে, রাইট? তারপরে লোয়ার কস্ট থাকলে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে লোয়ার কস্ট ইনক্রিজেস ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেস, রাইট? সো এক্সপোর্ট গুডসের ডিম্যান্ড তখন বেড়ে যাবে। ওকে, অলরাইট। সো এইভাবেই হচ্ছে having or building more roads can increase a country's economic growth. Great. ও আচ্ছা, এইখানে ইভ্যালুয়েশন কি লাগবে? না, এখানে ইভ্যালুয়েশন লাগবে না, সরি, ভুল বলছিলাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা, যখন ওয়েদার আর নট বলবে তখন ইভ্যালুয়েশন দেওয়া যায়। আচ্ছা, নেভার মাইন্ড। Question number F এ বলছে analyze the relationship between GDP per head and car ownership. সো এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়, মানে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেন রিপিট হয় না, বাট অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড জেড, এরকম দুইটা জিনিসে অ্যানালাইজ করতে বলে, আর সেটাতে 5 মার্ক থাকে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই টেবিলটাকে একটু স্টাডি করব, ঠিক আছে? সেখানে জিডিপি পার হেড দেওয়া আছে, কার ওনারশিপ দেওয়া আছে। সো আমাদের যেটা করতে হবে, যে আমাদের দেখতে হবে যে হাইয়েস্টটা দেখি, যে জিডিপি পার হেড মানে পার মানুষ কতটুক জিডিপি প্রডিউস করতেছে, রাইট? সো মানে ইনকাম লেভেল, বেসিক্যালি মানে কতটুক ইনকাম পার পারসন আর্ন করতেছে, জিনিসটা এরকম। সেটার সাথে কি কম্পেয়ার করব বা কিসের রিলেশনশিপ বের করব? কার ওনারশিপ। সো সুইজারল্যান্ডে আমরা দেখতেছি 83,000, এটা সব থেকে হাইয়েস্ট জিডিপি পার হেড কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, অ্যান্ড সেটা হচ্ছে কার ওনারশিপ পার 1,000-এর পিপলের মধ্যে 720 মানুষেরই গাড়ি আছে। তারপরে নেক্সট হাইয়েস্ট হচ্ছে 44,000 নিউজিল্যান্ড, সেটা হচ্ছে 865, ইয়া। তারপরেরটা হচ্ছে 32,650। সো আমরা একটা প্যাটার্ন দেখতেছি যে যত হায়ার জিডিপি, তত মানে যত হায়ার জিডিপি পার হেড, তত কার ওনারশিপ পার 1,000 পিপলের মধ্যে, মানে কার ওনারশিপ তত হাই থাকে, রাইট? So there is a positive relationship between GDP per head and car ownership, অথবা we can say there is a direct relationship. সো ডিরেক্ট ওয়ার্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট স্টেট করতে হবে যে রিলেশনশিপটা কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট বা নেগেটিভ রিলেশনশিপ। ওকে, এই কথাটা ফার্স্ট মেনশন করতে হবে। অ্যান্ড হোয়াট ডাজ দিস লাইন মিন? ইট মিনস হায়ার দ্য ইনকাম, হায়ার দ্য car ownership in that country, right? And vice versa, which is lower the income, lower the car ownership. তো এখন এইটা বলার পর আমাদের একটু এক্সাম্পল দিতে হবে, মানে যেমন হচ্ছে সুইজারল্যান্ড কি বলে 83,000। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, এটা 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 না, আচ্ছা যাই হোক। সো যেটা বলতেছিলাম, সো তারপর লিখবো যে সুইজারল্যান্ড হচ্ছে সবার থেকে হাইয়েস্ট 720, তারপরে হাইয়েস্ট হচ্ছে 44,000 নিউজিল্যান্ড, এটারও। ও ও আচ্ছা, এখানে একটা প্যাটার্নের প্যারা আছে। ও আচ্ছা, সরি। আচ্ছা, যাই হোক, এটা যেটা করতে হবে, হাইয়েস্ট অ্যাকচুয়ালি কম্পেয়ার করা যাবে না, দ্যাট ইজ বিকজ 44,000 এটার জিডিপি পার হেড আবার এটার থেকে কম, বাট এটার কার ওনারশিপ বেশি। সো আমরা উল্টাটা বলবো, আমরা বলবো হচ্ছে এই যে সেনেগালের হচ্ছে 1,600 জিডিপি পার হেড, এইটার কার ওনারশিপ 50, রাইট? এটা পরের সেকেন্ড হাইয়েস্ট কত? 62,000, সরি 6,200 ইকুয়েডরে, সেটা তো 160, রাইট? তারপরে হচ্ছে তারপর নেক্সট হাইস্ট কোনটা? 32,000, না 18,000, সেটা হচ্ছে 300 কার ওনারশিপ,
রাইট, সো যত রাইট যেটাই মানে যেটা বলতেছিলাম বেসিক্যালি যে লোয়েস্টটা দিয়ে আর কি স্টার্ট করলে বেটার। এখানে লোয়েস্টের মধ্যে প্যাটার্নটা ঠিক আছে, হাইয়েস্টে গিয়ে একটা ঝামেলা। সো আচ্ছা, অ্যাজ আই ওয়াজ সেইং, কি বলতেছিলাম, রাইট, সেনেগালে হচ্ছে 1600-এর জিডিপি পার হেডে কার ওনারশিপ 50, তারপর ইকুয়েডরের কথা বলবো, তারপর হচ্ছে উরুগুয়ের কথা বলবো, যেখানে যত হায়ার হয় তত গ্রেটার কার ওনারশিপ থাকে, রাইট। এটা হচ্ছে ফার্স্টলি মেনশন করব, রাইট। কিন্তু একটা এক্সেপশন এখানে আমরা একটু আগেই দেখলাম যে সুইজারল্যান্ড হাইয়েস্ট জিডিপি পার হেড, তারপরেরটা হচ্ছে নিউজিল্যান্ড, রাইট। কিন্তু নিউজিল্যান্ডের কার ওনারশিপ বেশি আর সুইজারল্যান্ডের কার ওনারশিপ নিউজিল্যান্ডের থেকে কম। তো এটা একটা এক্সেপশন। সো উই অলসো, এই কোয়েশ্চেনে অলসো উই হ্যাভ টু লুক অ্যাট ইফ দেয়ার আর এনি এক্সেপশনস, ওকে। সো এখানে একটা এক্সেপশন আছে, সো এই কথাটাই আমরা বলবো। অ্যান্ড লাস্টে একটা কমেন্ট দিতে হবে যে এইটা কমেন্ট দিব যে হায়ার ইনকাম থাকলেই যে গাড়ি পারচেজ করতে পারবে, এটা ইটস ট্রু ফর মোস্ট কান্ট্রিজ, রাইট, বাট there are also other influences on the demand of on the demand for cars, যেমন হচ্ছে সাপোজ একটা দেশের মানুষের অনেক টাকা পয়সা আছে বাট ওই দেশের রাস্তাঘাট অত একটা ভালো না, বা ওই দেশে হয়তো পাবলিক ট্রান্সপোর্টটা অনেক উন্নত মানের বা অনেক ভালো, সো তাদের প্রাইভেট কার ওনারশিপে অত তারা ইন্টারেস্টেড না, রাইট, মানে কালচারটাই এমন। সো আদার ইনফ্লুয়েন্সেস থাকে যার কারণে হয়তো অনেক বেশি টাকা পয়সা বললাম বা জিডিপি পার হেড অনেক হাই হইলেও কার ওনারশিপটা ওরকম নাই বেশি, ঠিক আছে। সো আদার ইনফ্লুয়েন্সেস কী কী এফেক্ট করতে পারে? কস্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট, রোড স্পেস অ্যান্ড কনজেশন। সো এইগুলোর কারণে আবার অনেক দেশে থাকে যে গাড়ি বা মানে গাড়ি, প্রাইভেট গাড়ি থাকলে অনেক হাই ট্যাক্স দিতে হয়। সো তারা হচ্ছে কী বলে পাবলিক ট্রান্সপোর্টটাই প্রেফার করে, বা কার ওনারশিপ, প্রাইভেট কার ওনারশিপটা প্রেফার করে না, টু বেসিক্যালি নট হ্যাভ টু পে সো মাচ ট্যাক্স, রাইট। সো মেইন কথা হচ্ছে এক্সেপশনটা তারপর বের করব, অ্যান্ড তারপর হচ্ছে এই কথাটা লিখবো যে জিডিপি পার হেড বা ইনকাম ইজ নট দ্য অনলি ডিটারমিনেন্ট, ওকে। মানে পজিটিভ রিলেশনশিপ বলছি, ঠিক আছে, এভিডেন্সও দিলাম, বাট তারপর একটা এক্সেপশন বের করবো, তারপরে ওই এক্সেপশনের জাস্টিফিকেশন এটা দিব যে ইনকাম ইজ নট দ্য অনলি ফ্যাক্টর, দেয়ার আর অলসো আদার ফ্যাক্টরস দ্যাট কনজিউমার্স টেক ইনটু অ্যাকাউন্ট ফর ওনিং আ কার, রাইট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, একটা তো অনেকক্ষণ ধরে ডিসকাস করলাম। তারপর কোয়েশ্চেন নাম্বার জি, discuss whether or not the profits of Ecuador's textile farms are likely to have increased between 2016 and 2019. So এখানে ডিসকাস করতে বলছে, তো ডিসকাস করতে বলছে যে ইকুয়েডর টেক্সটাইল ফার্মসের প্রফিট বাড়বে নাকি না, মানে বাড়ার সম্ভাবনা কতটুকু। সো আমরা এখন দেখব ইকুয়েডরের টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কোথায় কথাবার্তা বলছে। সো উই হ্যাভ টু রিড দিস প্যারাগ্রাফ ওয়ান্স মোর। So between 2016 and 2019, Ecuador's textile industry benefited from the improvement in the road network. So এটা একটা ভালো পয়েন্ট যেটা আমাদের কাজে দিবে। আচ্ছা, এখন একটু অন্য কালারের ইঙ্ক ইউজ করি, লেটস টেক অরেঞ্জ। আচ্ছা, সো এখানে despite strong competition from foreign textile farms, Ecuador's textile farms increased the scale of their production. Wages paid in the textile industry did not rise significantly. A very small wage increase can affect trade union activity and immigration. Okay, তারপরে এই পার্টটা পড়ি। Some of Ecuador's workers immigrate to find jobs in other countries, particularly Italy, Spain, and the US. These workers have a range of skills and they work in a variety of jobs abroad, some of which provide training. Many but not all workers send money home to their families, right?
সো এখানে মেইন কাহিনী কি যে রোড ইমপ্রুভমেন্টের থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা অনেক বেশি বেনিফিট করে অ্যান্ড তারা হচ্ছে ম্যাস প্রোডাকশন স্কেলে যায়, প্রোডাকশন স্কেলটা বাড়ায়, ঠিক আছে, অ্যান্ড ওয়েজটা সেই তুলনায় বাড়ে নাই, ওয়েজ উইচ ইজ ওয়ান অফ দেয়ার কস্ট অফ প্রোডাকশন, রাইট? আচ্ছা, সো ফার্স্ট কথা যেটা বলবো দ্যাট ইজ যে এখানে আমরা খেয়াল করছি যে এমপ্লয়মেন্ট বাড়ছে, রাইট? না, এমপ্লয়মেন্ট বাড়ে না, ইনকাম বাড়ছে, এই যে এইখানে একটা পয়েন্ট বলছে, ইনকাম অ্যান্ড হাউস হোল্ড স্পেন্ডিং ইনক্রিজড, রাইট? সো আমরা বলবো যে ইনকাম যেহেতু বাড়ছে, সো হাউস হোল্ড স্পেন্ডিংও বাড়বে ইকুয়েডরে, রাইট? অ্যান্ড দাস ডিম্যান্ড ফর টেক্সটাইল বা ক্লোদিং এগুলো বাড়বে, অ্যান্ড হেন্স টেক্সটাইল ফার্মের সেলস বাড়বে, রেভিনিউ বাড়বে, প্রফিট বাড়বে। ওকে, সো দ্যাট ইজ ওয়ান। সো আমরা এই যে এই টেক্সটের এই পার্টটা থেকে অ্যান্সার একটা পয়েন্ট পেয়ে গেছি, কিন্তু যে মানুষের ইনকাম যেহেতু বাড়ছে, সো টেক্সটাইল গুডসের ডিমান্ড বাড়বে, রাইট, বা এটার কনজাম্পশন বাড়বে। ওকে, সো এইখান থেকে আমরা বললাম একটা পয়েন্ট। আচ্ছা, আমার মনে হয় সাথে সাথে লিখলে বেটার হয়। আচ্ছা, সো এখানে আমি কি বলছি যে income increased, income increased, এটা একটা পয়েন্ট। ইনকাম ইনক্রিজড, এটা থেকে হাউস হোল্ড স্পেন্ডিংটা বাড়বে, আচ্ছা, সো তারপরে কাহিনী কি যেন, রাইট? আচ্ছা, আই ফিল লাইক দিস পেন ইজ নট ওয়ার্কিং দ্যাট ওয়েল। নেভার মাইন্ড, ওকে, এটা একটা পয়েন্ট। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে রোডসের কথা বলবো, রাইট? যে রোডসের বেটার রোড নেটওয়ার্ক বা বেটার রোডস থাকার কারণে ট্রান্সপোর্ট কস্ট অ্যান্ড ট্রাভেল টাইমটা কমে গেছে, যেটা হচ্ছে সিগনিফিকেন্টলি কস্ট অফ প্রোডাকশনটা কমায় ফেলে, রাইট? যার কারণে কস্ট অফ প্রোডাকশন ফল করলে কী হবে, প্রফিট মার্জিনটা বাড়ে, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে পয়েন্টটা বলছে যে প্রোডাকশন স্কেলের পয়েন্টটা, যখনই এরকম লেখা থাকবে যে প্রোডাকশন বেড়ে গেছে বা প্রোডাকশন স্কেল ইনক্রিজ করা হয়েছে, উই হ্যাভ টু সে যে দিস মিনস দ্য ফার্ম ইজ এবল টু টেক অ্যাডভান্টেজ অফ ইকোনমিজ অফ স্কেল, রাইট? অ্যাভারেজ কস্টটা ফল করে পার ইউনিট। সো এখানে আরও যত ইকোনমিজ অফ স্কেল আছে ওইগুলো কয়েকটা নাম লিখে দিলে ভালো হবে। সো অ্যাভারেজ কস্ট ফল করলে তখন প্রফিট রাইজ করবে, রাইট? অ্যান্ড রাইট, আচ্ছা, সো তারপরের পয়েন্টটা হচ্ছে এখানে যে কম্পারেটিভলি ওয়েজ কিন্তু বাড়ে নাই অত একটা। ওকে, সো লোয়ার ইনক্রিজ ইন ওয়েজ কস্টের কারণে কস্ট অফ প্রোডাকশনটা লোই থাকছে ওভারঅল, অ্যান্ড তোমার প্রফিট মার্জিনটা হাই রয়ে গেছে, রাইট? আচ্ছা, আর কোনো পয়েন্ট কি আছে যেটা মিস আউট করতেছি? আচ্ছা, সো এই গেল হচ্ছে যে কেন ইকুয়েডরের প্রফিট। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট বলা যায় যে ও না, আরেকটা পয়েন্ট বলা না, দ্যাটস অল। আচ্ছা, তারপর এখন আমরা বলবো যে কেন প্রফিট নাও বাড়তে পারে। সো প্রফিট না বাড়তে পারে বিকজ হচ্ছে ওয়েজেস বাড়ানো হয় না সেরকমভাবে, রাইট? সো
ওয়ার্কার্সরা চেতে ফায়ার হয়ে বলবো যে না আমরা কাজ করব না, প্রোটেস্ট করবে, which will disrupt the production, and হচ্ছে স্ট্রাইকস করলে যেটা হবে যে sorry, I was getting a call. আচ্ছা, সো যে জিনিসটা বলতেছিলাম, আর একটা কোয়েশ্চেন বাকি, রাইট? আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে কই ছিলাম আমি? ও রাইট, সো ওয়ার্কার্সরা হচ্ছে স্ট্রাইকস যদি করে প্রোডাকশন কিন্তু ডিসরাপ্টেড হবে, রাইট? অ্যান্ড দে মাইট টেক ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন, রাইট? ট্রেড ইউনিয়নসের ওয়ার্কাররা, তো সাপ্লাই ডিসরাপ্টেড হবে, লিডিং টু হায়ার কস্ট। ওকে, তারপর ওয়ার্কার্সরা যারা স্কিলড ওয়ার্কার্স ছিল, এত কষ্ট করে এত টাকা দিয়ে ট্রেন করা হয়েছে, দোজ ওয়ার্কার্স মাইট লিভ দ্য ইন্ডাস্ট্রি। সো তারপরে নতুন ওয়ার্কার আসবে হু মাইট নট বি অ্যাজ স্কিলড, অ্যান্ড যার কারণে লোয়ার প্রোডাক্টিভিটি হবে, অ্যান্ড এসব কারণে হায়ার কস্ট থেকে প্রফিট উল্টা ফল করবে। তারপর হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে যে ফেসিং স্ট্রং কম্পিটিশন ফ্রম টেক্সটাইল ফার্মস। সো এখানে the local বা the domestic textile farms might lose sales to the competitive to the foreign textile farms, right? So সেইখানে রেভিনিউ লুজ করতে পারে বা অ্যাজ এ রেজাল্ট রেভিনিউ ফল করতে পারে, অ্যান্ড প্রফিট বাড়ার থেকে কমতে পারে আর কি। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে বলছে যে ইকুয়েডরের অনেক ওয়ার্কার্সরাই অন্য দেশে চলে যাইতেছে টু ফাইন্ড ওয়ার্ক দেয়ার, রাইট? সো this industry, the textile industry, but the textile farms might end up losing their skilled workers. So তাতে প্রোডাক্টিভিটি ফল করবে বিকজ নতুন ওয়ার্কাররা এত স্কিল থাকবে না, রাইট? সো প্রোডাক্টিভিটি ফল করবে, ইনক্রিজড কস্ট হবে, প্রোডাকশন ফল করবে, রেভিনিউ ফল করবে, রেভিনিউ লোয়ার রেভিনিউ থাকবে, যার জন্য প্রফিট মার্জিনও বা প্রফিটও ফল করবে। ওকে, দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ ডিসকাস ওয়েদার অর নট ইকুয়েডর বেনিফিটস ফ্রম দ্য এমিগ্রেশন অফ সাম অফ ইটস ওয়ার্কার্স। এটাও 6 মার্কের অ্যান্সার, 6 মার্কের কোয়েশ্চেন। সো we have to give reasons why benefit হতে পারে, and then we have to also point out যে কেন benefit নাও হইতে পারে, ঠিক আছে? সো অনেক ওয়ার্কার্সরা থাকতে পারে যারা হচ্ছে আনস্কিলড, so and who might have also been unemployed, right? So if they are leaving, তাহলে মানে বেকার যারা বসে আছে দেশে, তারা যদি অন্য দেশে চলে যায় টু ফাইন্ড জবস, then government would have to spend less on unemployment benefit, right? And they can spend more on other sectors যেটা আরও ফ্রুটফুল হবে, অ্যান্ড ওভারঅল দেশে হচ্ছে পভার্টি কমে যাবে, রাইট? তারপর যারা হচ্ছে জব ছেড়ে দিয়ে অন্য দেশে চলে যাচ্ছে, তাদের জন্য যেটা হবে যে পিপল হু আর স্টেইং ব্যাক ইন কান্ট্রি, তাদের জন্য ওই জবগুলা ভেকেন্ট হয়ে যাচ্ছে ফর দেম টু ফিল আপ, রাইট? ফর দেম টু অ্যাপ্লাই দেয়ার। তারপর বিদেশে যারা ট্রেন্ড হবে, if they come back, or they might bring back skills and ideas into the country, যেটা এই দেশের জব মার্কেটে তারা ইউজ করলে they can
contribute to increasing output, right? And যারা বিদেশে কাজ করে they will be sending money home, and যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে ইমপ্রুভ করবে। ওকে, অ্যান্ড তারপর আর কি আছে, আরেকটা পয়েন্টও বলা যায় যে নেট ইমিগ্রেশন হওয়ার কারণে মানে if more people are leaving the country than entering the country তাহলে পপুলেশনটা কমে যাবে, অ্যান্ড ওভার পপুলেটেড হয়ে থাকলে সেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, রাইট? রিসোর্সের ডিপ্লেশন কমে যাবে, পলিউশন কম হবে, অ্যান্ড রিসোর্সের শর্টেজটাও কম হবে, যেমন হাউজিংয়ের shortages যেটা। ওকে, সো দিজ আর অল দ্য রিজনস ওয়াই Ecuador might benefit from this from emigrating workers. ওকে, এখন আমরা বলবো যে কেন বেনিফিট নাও হতে পারে। ফার্স্ট অফ অল, যারা দেশ ছেড়ে চলে যাইতেছে এই ওয়ার্কার্সরা, ওরা যদি অনেক স্কিলড ওয়ার্কার্স হয় অবভিয়াসলি দেন দ্য কান্ট্রি ইজ লুজিং মোর, রাইট? সো প্রোডাক্টিভিটি ফল করবে, রাইট? প্রোডাক্টিভিটি ফল করা মানে কি, মানে যারা স্কিলডরা চলে গেলে আনস্কিলডরা থেকে গেল, তাহলে হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্টস বানানো হবে, তারপরে আউটপুটও অত একটা হবে না, রিডিউস আউটপুট হবে, ইকোনমিক গ্রোথ স্লো ডাউন হবে বা ফল করবে, রাইট? তারপরে হচ্ছে তোমার যারা ওয়ার্কার্সরা বিদেশে চলে যাইতেছে, ইফ দে আর নট সেন্ডিং ব্যাক মানি টু দেয়ার ফ্যামিলি টু সাপোর্ট, তাহলে ডিপেন্ডেন্সি রেশিওটা দেশের মধ্যে অনেক বেড়ে যাবে, অ্যান্ড ইট উইল প্লেস মোর বার্ডেন অন দ্য গভর্নমেন্ট। মানে গভর্নমেন্ট হচ্ছে অনেক মানে ডিফারেন্ট টাইপ অফ হেল্প, ফাইন্যান্সিয়াল হেল্প দিতে হবে আর কি টু দ্য পিপল। এইখানে কি বলছে, রাইট, এই পয়েন্টটা থেকে কিন্তু আমরা যে ইফ দে আর নট সেন্ডিং ব্যাক হোম মানি পয়েন্টটা পাইছি। আচ্ছা, অ্যান্ড তারপর হচ্ছে ওয়ার্কার্সরা যদি অনেকে এরকম যেতে থাকে ইকুয়েডরে একটা টাইমে গিয়ে কিন্তু লেবার শর্টেজ হবে, রাইট? আর লেবার শর্টেজ যদি হয় তাহলে সাপ্লাই অফ লেবার যদি কম থাকে কম্পেয়ার টু ডিম্যান্ড, তখন কিন্তু ওয়েজ রেটটা বেড়ে যাবে। ওকে, আর দেশে যদি মানুষজন কম থাকে স্পেন্ডিং কিন্তু কম হবে, ট্যাক্স রেভিনিউও কম জেনারেটেড হবে। মানে আমরা তো যাই কিনি সেটার উপর একটা ট্যাক্স দিতে হয়, রাইট? ভ্যাট দিতে হয়। সো আগের থেকে কম কেনাকাটা হলে ভ্যাটও কম দিতে হবে, সো ট্যাক্স রেভিনিউ গভর্নমেন্টের কম হবে, গভর্নমেন্ট নিজের স্পেন্ড করার মতন ট্যাক্স রেভিনিউ কম জেনারেট হচ্ছে, সো there will be there will be less spending on education and health, right? অ্যান্ড হচ্ছে ইয়াং মানুষজনরা যদি কান্ট্রি লিভ করতে থাকে তাহলে কি হবে, ইকুয়েডরে এজিং পপুলেশনের প্রবলেমটা ক্রিয়েট হবে, রাইট? দিজ আর the points that support that basically says why Ecuador might not benefit from immigration of some of its workers, right? So এভাবেই আর কি, মানে যে কোয়েশ্চেনে ওয়েদার আর নট বলা থাকে ওগুলোতে আর কি উল্টা মানে আর্গুমেন্টস দিতে হয় আর ইভ্যালুয়েশন পয়েন্টসগুলো লিখতে হয়। সো দ্যাটস অল ফ্রম মি, অ্যান্ড I'll try to make more videos. মাঝখানে ব্লাবার একটু কম করার চেষ্টা করব। This is my first video, so অনেক বেশি ব্লাবার করছি। Anyways, I hope this comes helpful or useful.